স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। হালের গুম খুন অপহরণ নিয়ে এরই মধ্যে প্রধান দুই রাজনৈতিক দল বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। তাই জননিরাপত্তার চেয়ে সরকারের নিরাপত্তা নিয়ে বেশি সতর্ক সরকারি জোট। আর সরকারি দলকে বেকায়দায় ফেলতে মাঠ দখলের চেষ্টায় নতুন নতুন পথের সন্ধানে আছে বিরোধী জোটও। রাষ্ট্র ক্ষমতায় থাকা আর যাওয়ার এই দ্বৈরথের কারণে বিচারহীনতা ও দায়মুক্তি সংস্কৃতি থেকে বেরোতে পারছে না দেশ। এসব নিয়ে আজকের আলোচনা যার যা ইচ্ছা। কথা বলতে স্টুডিওতে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ নীলুফার চৌধুরী মনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহীন। স্বাগত আপনাদের। জনাব জুনাইদ আহমেদ পলক, আপনি আজকে মুন্সিগঞ্জে বেগম খালেদা জিয়া একটি বক্তব্য দিয়েছেন একটি সমাবেশে। আমি জানি না আপনি শুনেছেন কিনা। বেগম খালেদা জিয়ার বক্তব্যটি যদি আপনি শুনে থাকেন, এই বক্তব্যের মধ্যে আপনি ইতিবাচক কি পেলেন? ধন্যবাদ খালিদ ভাই। আমি ইতিবাচক অনেক কিছু পাওয়ার চেষ্টা করেছি, খোঁজারও চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা আসলে গতানুগতিকভাবে যেভাবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য অতীতেও আমরা শুনেছি সেরকমই আর কি বক্তব্যর রেশ, এবং এখানে নতুন কোনো সম্ভাবনা বা নতুন কোনো রাজনৈতিক ইঙ্গিত বা নতুন কোনো রাজনৈতিক দিক নির্দেশনা তার বক্তব্যের মধ্যে আমি খুঁজে পাইনি। আমি যেটুকু আর কি খবরের মাঝে শুনেছি, পুরো বক্তব্য শোনার সুযোগ হয়নি। উনি যে ধরনের ভাষা, উনি যে ধরনের আর কি ক্ষোভ বা যে ধরনের উনি হুমকি প্রদর্শন করেছেন, আমি বলবো যে এটা ওনার স্বভাবসুলভ ভাষায় উনি বক্তব্য রেখেছেন, এবং একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার কাছ থেকে আমরা এর চেয়ে আরো বেশি গঠনমূলক বক্তব্য বা সমালোচনা আশা করি। সমালোচনা অবশ্যই থাকবে, একটা রাজনৈতিক দলের প্রধান, একটি বিরোধী রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রধান হিসেবে উনি বক্তব্য রাখবেন, কিন্তু উনি যে ধরনের ভাষা বা যে ধরনের বক্তব্য রেখেছেন, আশা করি যে এটা আমি বলবো যে এটা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি যে আমাদের এই বক্তব্য আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তার থেকে কতটা আলাদা জনাব? আমি বলছি যে দেখুন, প্রতিনিয়তই কিন্তু সময় গড়াচ্ছে, পরিবেশ পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। নিশ্চয়ই 10 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ অথবা বিশ্বের রাজনৈতিক যে প্রেক্ষাপট অথবা যে সামাজিক যেই সচেতনতা, এটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিনিয়ত কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দেরও কিন্তু পরিবর্তন হওয়া উচিত সময়ের সাথে সাথে। ফলে আমি বলবো যে এই সময়ে, এই মুহূর্তে একজন রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে যে ধরনের বক্তব্য জনগণ আশা করে, সে ধরনের বক্তব্যটা আজকে আমরা পাইনি। কিন্তু উনি জনগণের কথাই তো বলছেন, যেখানে তিনি র্যাবকে বিলুপ্তির দাবি জানাচ্ছেন। তিনি বলছেন এই সংস্থাটি এখন গ্যাংগ্রিন ও ক্যান্সার আক্রান্ত হয়েছে, একে বিলুপ্ত করতে হবে। কোনো মানুষের গ্যাংগ্রিন হলে সেই অংশ কেটে ফেলতে হয়। এটা জনগণের মনের কথা নয় এখন? হ্যাঁ, আমরা অবশ্যই এখন রোগটা তো চিহ্নিত করতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে। আমরা তো চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার। আমরা কিন্তু মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার নীতিতে আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে না, বরঞ্চ সেটাকে কিভাবে সেটা সারিয়ে তোলা যায়, কিভাবে সেটা ওষুধ প্রয়োগ করে তাকে নিরাময় করা যায়, তার জন্য চেষ্টা চলছে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনারা মনে করছেন রোগটি নিরাময়যোগ্য। হ্যাঁ, অবশ্যই মনে করছি। কারণ হচ্ছে যে সকল সমস্যা বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করা হয়েছে, যে সকল রাজনৈতিক দল করেছে, দেখা যাচ্ছে বিএনপির সময় হয়তো একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে, অথবা জাতীয় পার্টি শাসনামলে হয়তো এমন কোনো সংস্থা সৃষ্টি করা হয়েছে, সেই সমস্যাগুলো, সেই সংস্থাগুলিকে সংশোধনের দায়িত্ব বারবার আওয়ামী লীগই গ্রহণ করেছে। আপনি লক্ষ্য করে দেখেন যে বিএনপি যখন সরকারে ছিল, তখন তাদের সময়কালে যে সকল অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে, অথবা যেগুলো অন্যায় করার জন্য রাষ্ট্রীয়ভাবে বারবার আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, সেই সকল সমস্যাগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার সমাধানের চেষ্টা করেছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যদি একটি সরল প্রশ্ন করতে চাই, 2004 সালে যখন র্যাব গঠিত হয়েছিল তখন এর বিরুদ্ধে আপনারা বক্তব্য দিয়েছিলেন। বাংলাদেশের অবস্থা কি এখন 2004 সালের চেয়ে খারাপ? আমরা 2004 সালে যখন র্যাব তৈরি হয়েছিল এবং র্যাব তৈরি করার পরে সারা দেশে যেভাবে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড শুরু করা হয়েছিল, সেইটার তীব্র নিন্দা আমরা জানিয়েছি। আমরা এর বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছি, এবং এখন আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকে কিন্তু শুধু র্যাবের কথা বলছি না, পুলিশের কথা বলছি না, সেনাবাহিনীর কথা বলছি না, বিজিবির কথা বলছি না, বাংলাদেশের যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, অর্থাৎ বিভিন্ন সংস্থা রয়েছে,
তাদেরকে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের প্রচেষ্টা চলছে। আমি বলছি না যে সর্বক্ষেত্রে আমরা শতভাগ সফল হয়েছি, কিন্তু এই সকল সংস্থায় যারা যখন যেভাবে অপরাধ করুক না কেন, যে কোনো সংস্থায়, সেটা পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, সচিব হতে পারে, যারা যেখানে যে অপরাধী করুক না কেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনার সংস্কৃতি আগে ছিল না, এখন আছে। তখন আপনারা প্রিসাইজলি বলেছেন যে পুলিশের বাইরে এই ধরনের একটি বাহিনী করার কোনো দরকার নেই, এই বাহিনীটিকে বিলুপ্ত করা হোক। সেই সময় চেয়ে কি মানে 2004 এর চেয়ে কি এখনকার অবস্থা খারাপ, যে এখন এই বাহিনীটি প্রয়োজন আছে? 2004 সাল থেকে শুরু করে আজকে হচ্ছে 2014 সাল, এই 10 বছরের ব্যবধানে আজকে সারা বাংলাদেশে র্যাবের নামে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনে দিনে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি 10 বছর আগে একটা যখন বৃক্ষের চারা যখন আপনি রোপণ করবেন, তখন কিন্তু সেটা কিন্তু রোপণ করার সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি রোপণ করবেন কি করবেন না, এই গাছটি উপকারী হবে নাকি অপকারী হবে। কিন্তু যখন আপনি রোপণ করেছেন, না আমি যে উদাহরণ দিই, একটা প্রতিষ্ঠান আপনি রোপণ করেছেন, সেটা 10 বছরে এটি আস্তে আস্তে শেকড় বাকড় মিলিয়ে একটা বড় বৃক্ষে পরিণত হয়েছে। আজকে র্যাবের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠানিক একটা অবস্থান রয়েছে, তাদের একটা অফিস রয়েছে। ওই গাছটি কি, যে গাছটি রোপণ করা ছিল, এটা একটি ভালো গাছ ছিল না? আমি বলছি যে ওই সময় আমরা বলেছি যে এখানে পুলিশের পাশাপাশি র্যাবের প্রয়োজন নাই, কারণ 96 থেকে 2001 দক্ষিণাঞ্চলে কিন্তু চরমপন্থী দমন করা হয়েছিল, সেই সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বেই। কিন্তু কেন 2004 সালে র্যাবের প্রয়োজন হলো? কারণ হচ্ছে সেই সময়ে বিএনপি তাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, তখন র্যাবের যখন প্রতিষ্ঠা হলো, এখন আপনারা পাচ্ছেন তবু আমরা বলছি যে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠানকে থাকুক, কিন্তু সেই প্রতিষ্ঠানে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা সমাধান করব। নিশ্চয়ই এটাকে আপনারা স্বাগতই জানাবেন। আমরা স্বাগত জানাতে পারবো কিনা সেটা জানি না। আমরা একটু মনিয়াপার কাছে আসি, যে মনিয়াপা, আজ মুন্সিগঞ্জের জনসভা আপনি নিশ্চয়ই জানেন, বেগম জিয়া বর্তমান সরকার সংসদকে অবৈধ বলেছেন বরাবরের মতোই। তো আপনি এই মন্তব্যের সাথে একমত কিনা, যদি তর্কের খাতির সাথে ধরে নেই যে সরকার অবৈধ, সরকার সংসদ অবৈধ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটার দাবি আপনারা কিভাবে তুলে ধরছেন, বা কার কাছে দিচ্ছেন এই দাবিটা, বা কিভাবে এই দাবি পালন করা হবে যদি সরকার অবৈধ হয়, সংসদ অবৈধ? আপনাকে যারা দেখছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমি ওই প্রোগ্রামটাই ছিলাম সৌভাগ্যবশত। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছেন, অবৈধ সরকার, আমি সেই ওনার ওই কথাটার সাথে 100% একমত। মানে এখানে 99% হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এই যে এই সরকার অবৈধ, প্রথম প্রশ্নটার উত্তর আপনার, এই কারণে যে এটা ধারা বিশ্লেষণে জানা যায় যে 154টা আসনে ইলেকশনই হয় নাই, বিনা বিচারে বিনা ভোটে সেখানে পাশ করেছে। কুকুর বিড়াল বসে থেকেছে, মানুষ যায় নাই। 3 থেকে 10% সর্বোচ্চ ভোটে কিছু কিছু এমপি পাশ করেছে। তাদেরকে একটা গণতান্ত্রিক সরকার যদি আমি বলি, তাহলে এই সরকারকে আমি অবশ্যই বৈধ বলতে পারি না। আর যখন এই সরকার, আজকের এই অবৈধ সরকার যখন নির্বাচন করেছিল, তখন তারা বলেছিলেন যে আমরা নিয়ম রক্ষার্থে নির্বাচন করছি, এবং তাদের আজকের যিনি যোগাযোগ মন্ত্রী তখনও ছিলেন, উনি বলেছিলেন 10ম সংসদ নিয়ে আর কোনো কথা নয়, 11-11 সংসদ নিয়ে আসুন আমরা আলোচনা। আমি যদি 11 সংসদ নিয়ে আলোচনা করতে রেডি আওয়ামী লীগ, এটা যদি ধরেও নেই, তাহলে কি আপনারা 11 সংসদ নিয়ে আলোচনা করবেন যে ওই ফর্মুলাতে? আমরা তো সবসময় কথা বলছি, এবং আমাদের নেত্রী, আমাদের দলের এবং এই দেশের ম্যাক্সিমাম মানুষের 70-80-90% মানুষের মনের একটাই চাওয়া, সেটা নির্দলীয় সরকারের কাছে কিছুদিনের জন্য, যেহেতু এখানে কোনো দল, দুইটা বড় দল, কেউ কাউকে বিশ্বাস করছে না। আমি কিন্তু একটা দলকেই শুধু বলছি না, আওয়ামী লীগ যখন থাকছে তারাও বিএনপিকে বিশ্বাস করছে না। তারাই প্রথমে তত্ত্বাবধায়কের সুর তুলেছিল, আন্দোলন করেছিল, জ্বালাও পোড়াও করেছিল। আজকে বিএনপি, তারাও বিশ্বাস করার কথা না। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি একা আপনাকে বিশ্বাস করতে পারি না। তো সেই জায়গায় অবশ্যই আমি, যে আওয়ামী লীগ বিএনপি যদি পরস্পরকে বিশ্বাস করতে না পারে, আওয়ামী লীগ বিএনপি দুজনেই বিশ্বাস করতে পারবে, এরকম লোকও কি আছে? হতে পারে। দুজনের নিরপেক্ষতা, একটা সময় বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন, তারপরে লতিফুর রহমান ছিলেন। হতে পারে একজন কিছুটা আঙ্গুল তুলে এটা ইলেকশনের পরে, কিন্তু এটা তারপরে তো সহনীয় হয়ে যায়, মেনে নাই বললে একদমই কিছু নাই। বিবেক তো একবারই বিসর্জন কেউ দিতে পারে না। আমি যতটুকু জানি, আপনি বিএনপি করছেন বলি আপনি বিবেক বিসর্জন দিয়েছেন, এরকম না, সেটা বলছি না। আমি যেমন ধরেন, আমি যতটুকু জানি যে বিচারপতি শাহাবুদ্দিন, উনি একজন মানুষ হিসেবে আওয়ামী সমর্থক ছিলেন, কিন্তু একজন মানুষ হিসেবে উনি নিরপেক্ষ একজন ব্যক্তি ছিলেন, যে কারণে তার বিবেকের স্বচ্ছতায় কিন্তু
রেজাল্টটা নিয়ে কোনো কথা হয় নাই। তো এরকম লোক যে বাংলাদেশে নাই এটা আমি বিশ্বাস করি না, কারণ একদম বিশ্বাস যদি মানুষের না থেকে না, থাকে তখন তো তাহলে তো পৃথিবী তখন চলবে তো না। সংবিধানে ছিল সর্বশেষ সর্বপ্রথম প্রধান বিচারপতি। সংবিধানটা কি? সংবিধান মানে এখন আপনি কিভাবে মানে সেইটা করার পরেও কিন্তু 2008 সালে কিসের আপনি কি সংবিধান? আমি এখানে 4 জন মানুষ আমরা বসছি, 3 জন যদি আপনারা এখন কণ্ঠভোটে পাশ করলে এটা কি সংবিধান বলা চলে না? তা ঠিক। কারণ একটা দেশ 16 কোটি থেকে 18 কোটি মানুষকে নিয়ে, সেই মানুষের জরিপগুলো কিন্তু আপনাদের মতো এই যে এই টেলিভিশন পত্রিকাগুলোই দিয়েছে। সো মানুষের হৃদয়ের কথাই যদি না বুঝতে পারি, যদি পালসের কথাই না বুঝতে পারি, তাহলে আমি তো এটা মনে করতে পারি না। আজকে যেটা আমার একসময় সহকর্মী, আজকের মাননীয় মন্ত্রী মহোদয়, উনি যে কথাটা বললেন যে র্যাব ক্যান্সারে আক্রান্ত, এটা উনারা বিশ্বাস করতে রাজি না। উনাদের আপনি জানেন, আমরা সবাই জানি আওয়ামী লীগ সবসময় যখন বিরোধী দলে ছিল, যখন বিএনপি র্যাব গঠন করেছিল, তখন হেন কোনো কথা নেই এবং সরকারে আসলে প্রথমেই তারা র্যাবকে বিলুপ্ত করবে সেটা তারা বলেছিল। এবং সরকারি দলের ভাষা যদি একরকম হয় আর বিরোধী দলের ভাষা যদি একরকম হয়, আমার বলার কিছু নাই। আমি কিন্তু এই জায়গায় নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি। আমি সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে চাই। আমার কিন্তু শেষ হয় নাই। না না না, আমি একটু প্রশ্ন করতে চাই, আমি আবার আপনার কাছে আসবো কারণ একটু ছড়িয়ে গেছে এই জায়গায়। আমি একটু প্রশ্ন করতে চাই যে র্যাব যে গ্যাংগ্রিন বা ক্যান্সারে আক্রান্ত, সেটা আপনারা কি এখন বুঝতে পারছেন? এবং বুঝতে পারলে সেটা কিসের ভিত্তিতে? আমি আপনাকে বলি, যখন 2004-এ র্যাবটা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন দেশের যে সিচুয়েশনটা ছিল, জনগণের এবং এই দেশের বুদ্ধিজীবী মহলের কিন্তু একটা মৌন সমর্থন ছিল। এই কারণে যে র্যাবে যে কর্মগুলো তখন তৎকালীন সময় করেছে, সেগুলো অনেকের জন্য ভালো ছিল। অনেক মিষ্টি বিতরণ হয়েছে এই বাংলাদেশে, অনেকেই বলা না বলা অনেক ভদ্রলোকরা, যেসব ব্যবসায়ীরা বাইরে হতে পারতো না, এই র্যাব আসাতে কিন্তু কিছু ওই পিচ্ছি হান্নান এইসব করার জন্য কিন্তু একটা এটাও কিন্তু আমি বলবো না যে 100% স্বচ্ছ, কিন্তু কখনো কখনো রাষ্ট্রের, যেমন ধরেন একটা যুদ্ধের সময় অনেক সময় অনেক কিছু হয়, সেটা মেনে নিতে হয়। এই জায়গাটা শেষ করি। আজকে যে র্যাবটা, আজকে র্যাব কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্যের র্যাব। আজকে র্যাব কিন্তু একটা লিডার বলছে, আওয়ামী লীগের লিডার বলছে 6 কোটি টাকা আমি 12 কোটি দিব, আমি ডাবল দিব। যে বলছে সে আওয়ামী লীগের, যে মারা যাচ্ছে সে আওয়ামী লীগের, যে মারছে সে আওয়ামী লীগের। এখন অবস্থাটা এমন হয়েছে, বিএনপির ফেরেস্তা মারতে মারতে এখন সব কাফের মারাও শুরু হয়ে গেছে বাংলাদেশে। তো এখন এইভাবে কোটি কোটি টাকা আমি একটি শুধু যে তালিকাটি প্রকাশ হয়েছে সেই তালিকাটি শুধু আপনাকে পড়ে শোনাতে চাই দৃষ্টি আকর্ষণ করার জন্য। র্যাবের গুলিতে যারা মারা গেছে 2004 সালে 65 জন, 2005-এ 113 জন, 2006-তে 195 জন, 2007-এ 93 জন, 2008-এ 80 জন, 2009-এ 60 জন, 2010-এ 79 জন, 2011-তে 50 জন, 2012-তে 45 জন, 2013-তে 29 জন। প্রবলেম কি লোক মারা যাওয়া, নাকি লোক মারা যাওয়ার সঙ্গে কিছু টাকা পয়সার ব্যাপারটা সংশ্লিষ্ট আসা? প্রবলেম কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নাকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিনিময়ে কিছু প্রাইভেট প্র্যাকটিসের সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু ডক্টর ইসরাফিল শাহীনের কাছ থেকে আসি, কারণ হচ্ছে যে মানে কেন এটা হঠাৎ করে ক্যান্সার এবং গ্যাংগ্রিন মনে হচ্ছে সেটা একটু জানা দরকার। ডক্টর ইসরাফিল শাহীন, আপনার কাছে আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার কাছে সেই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি বিরতির পরেও বলবেন, আপনি যদি একটু শুরুটা করে রাখেন, আমরা বিরতি নিয়ে ফিরে এসে আবার শুনবো, আপনি একটু শুরুটা করেন। না, আমি আসলে পুরো ভাষণটা তার শুনিনি, আমি কিছু অংশ শুনেছি, যেখানে আমি বলতে পারি যে এক জায়গায় বলছিলেন উনি যে আমরা আওয়ামী লীগের সাথে তাদের কোনো অসুবিধা হলে অথবা প্রবলেম হলে আমরা তাদের সাথে আছি, এ ধরনের কিছু জায়গায় বোধহয় উনি কোট করেছিলেন। এটা আমি জানি না আপনার কাছে সেটা আছে কিনা এই তথ্যটা। তো আমার কানে এটা এসেছে যে আমরা আওয়ামী লীগের কোনো ধরনের সমস্যা হলে এ ধরনের জায়গা থেকে আমরা সে ধরনের সহযোগিতা করব। আমার কিন্তু মূল জায়গাটা যেটা বলছেন যে মূল যে আলোচনা অথবা বক্তৃতা, সেটা শেখ হাসিনা অথবা খালেদা জিয়া, এই আলোচনার জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই সাধারণ যারা আমরা বিএনপি রাজনীতিতে আমরা মোটামুটি ভাবে যে আমার পেশা, সেই পেশার সাথে আমরা যুক্ত, শিক্ষকতা করি, ছাত্র পড়াই এবং ছাত্র আমাকে পড়ায়, এইভাবে আমরা চলছি। আমরা দূর থেকে বোঝার চেষ্টা করি যে বিএনপি আওয়ামী লীগের জায়গাটা হচ্ছে একটা দোষারোপের জায়গা, একজন আরেকজনকে দোষারোপ করছি। এই জিনিসগুলো কিন্তু বাচ্চা ছেলেরাও কিন্তু এখন বুঝে যাচ্ছে, এবং আমাদের যারা শিশুরাও কিন্তু বুঝে ফেলেছে যে এই রাজনীতিতে, বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে, এটা দোষারোপের রাজনীতি ছাড়া এখানে আর কোনো ধরনের জায়গা নেই। আমাদের এখন যেটা মূল জায়গা, আপনি যেটা বলছিলেন যে বিএনপির মাননীয় নেত্রী অথবা প্রধান খালেদা জিয়া যেটা বলছিলেন বক্তৃতার মধ্যে, তার মধ্যে কিছু অংশের জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের এখন যে এই যে বক্তৃতার জায়গা থেকে অথবা আলোচনার জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপি আওয়ামী লীগের যে দলীয় স্বার্থ, এই দলীয় স্বার্থের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
দলীয় স্বার্থ থেকে বেরিয়ে আসার প্রসঙ্গটা অবশ্য আমরা প্রায়ই শুনি, বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক দলগুলির সাথে সম্পৃক্ত না তারা বলেন, কিন্তু দলীয় স্বার্থের থেকে আমি বাইর হয়ে আসবো কেন, দলীয় স্বার্থ তো আমাকে নানা রকম সুবিধা দেয়। রাজনৈতিক দলগুলির সাথে সম্পৃক্ত না তারা বলেন, কিন্তু দলীয় স্বার্থের থেকে আমি বাইর হয়ে আসবো কেন, দলীয় স্বার্থ তো আমাকে নানা রকম সুবিধা দেয়, আমাকে মন্ত্রী বানায়, আমাকে গাড়ি বাড়ি করার সুযোগ দেয়, আমাকে সংসদের অনেক কিছু করার সুযোগ দেয়, কেন আমি বাইরে হয়ে আসবো? এই সুশীল কথাটা আমরা কেন শুনি, মানে কেন এটা প্র্যাকটিক্যাল, সেটা আপনার কাছ থেকে একটু শুনতে চাবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি। আজকের বাংলাদেশে ডক্টর ইসরাফিল শাহীন, আপনাকে জানতে চাইছিলাম যে আপনি আপনাদের পক্ষ থেকে বলা হয় যে দলগুলি শুধু দলীয় স্বার্থ দেখে, দলীয় স্বার্থ না দেখবে কেন, সেটির ব্যাখ্যা চাইছিলাম আপনার কাছে। দলীয় স্বার্থ আমি বলছি যে দলীয় স্বার্থে যেটা হচ্ছে শুভ অশুভর জায়গা থেকে। আচ্ছা, শুভ অশুভ জায়গা থেকে আমার মূল জায়গাটা হচ্ছে বক্তব্য সহজে এই বিষয়টি যে নৈতিক জায়গাটাকে আমরা যাতে করে ইনশিওর করতে পারি, যাতে করে যেই জায়গাটা এখন আপনারা দেখছেন যে 7 খুন অথবা ফুলগাজী অথবা একরম হত্যা অথবা এটা শুধুমাত্র বিচ্ছিন্ন একটা জায়গা নয়, এটা সারা বাংলাদেশের একটা চিত্র। তো এই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে এই মূল জায়গাগুলো হচ্ছে নৈতিক অবক্ষয়, একটা অশুভ একটা লক্ষণ, অশুভ বুদ্ধি। এই বিষয়গুলোকে আমরা দলীয় জায়গা থেকে যারা কাজ করছি অথবা কাজ করছে যারা, তাদেরকে তাদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আপনি যেমন দেখেন র্যাবের যে প্রসঙ্গটা তুললেন, র্যাবের প্রসঙ্গের মধ্যে কিন্তু র্যাব কোনো জায়গা থেকে একবারও বস্তুনিষ্ঠভাবে এই বিষয়টিকে কিন্তু তারা কোনো ধরনের মন্তব্য দেয়নি অথবা কোনো ধরনের নিউজ করেনি অথবা তাদের দিক থেকে কোনো ধরনের তারা কথা বলেনি। কার র্যাব? র্যাব র্যাবের পক্ষ থেকে অবশ্য কথা বলা হয়েছে, মানে বস্তুনিষ্ঠভাবে, মানে সেটা তো অবশ্য বস্তুনিষ্ঠ ব্যাপারটা আসে। আমরা আবার আসবো আপনার কাছে জনাব জুনায়েদ আহমেদ পলক। একটি কথা হচ্ছে যে র্যাব বিলুপ্তির জোরালো দাবি তুলেছে বিএনপি, সেটা আজকে বেগম জিয়া বলেছেন যে সেই বাহিনী বিলুপ্ত করে নতুন একটি বাহিনী করা হোক। সম্প্রতি সরকারও র্যাবের কার্যপরিধি কিছুটা কমিয়ে দিয়েছে বলে মনে করা হয়, কারণ হচ্ছে যে র্যাব বলছে যে তারা টহলের বাইরে অন্য কোনো কিছু করবে না, যেটাকে কৌশলগত এটা বলছে। তো সেই র্যাবের ক্ষেত্রে কি বিএনপি এবং আওয়ামী লীগ কিছুটা কাছাকাছি অবস্থানে চলে এসছে? র্যাব কি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বা গিয়েছে, মানে কেন এই কৌশলগত পরিবর্তন হলে আসছে? না, প্রথমত আমি বলবো যে এখানে একটা কোনো প্রতিষ্ঠানকে বাতিল করা বা তাদেরকে অবৈধ করে দেওয়া বা তাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া, এই বিষয়ে আমরা একমত নই। আমরা যে বিষয়ে একমত যে কোনো প্রতিষ্ঠান কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে তাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এবং যদি কেউ অপরাধ করে থাকে তারা যত উচ্চ পদস্থই হোক না কেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এবং এই ধরনের দৃষ্টান্ত তৈরি করা যেন ভবিষ্যতে কেউ কোনো প্রতিষ্ঠানে উচ্চ পর্যায় থেকে অথবা দায়িত্বশীল কোনো জায়গায় থেকে যেন এই ধরনের কোনো অপরাধ করার সাহস না পায়। যেহেতু এটা বিচারাধীন অবস্থায় আছে নারায়ণগঞ্জের বিষয়টি, তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের সরকারের শীর্ষ পর্যায় থেকে কিন্তু সবসময় এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে যদি সন্দেহভাজন কেউ থাকে, তার পরিচয় কি, তার পদবি কি, সেই বিবেচনা করে আমরা কখনোই তাদেরকে ছাড় দিই না। আর সেই ক্ষেত্রে আমি বলবো যে শাহীন স্যার যেটি বললেন যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে, হ্যাঁ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে সম্পূর্ণভাবে উঠতে পেরেছে কিনা আমরা জানি না, তবে আমরা বলতে চাই যে অবশ্যই সেই ক্ষেত্রে একইভাবে একই পাল্লায় সব দলকে বা সব রাজনৈতিক আদর্শের বা সব নেতাকে এক পাল্লায় মাপা উচিত না। কারণটা হচ্ছে এইটাই যে আমরা লক্ষ্য করে দেখবেন যে এই বিগত 5 বছর 6-7 মাসে, অর্থাৎ আমরা নবম জাতীয় সংসদ এবং দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের অধীনে কিন্তু এরকম অনেকগুলো উদাহরণ আমরা তৈরি করেছি যেখানে আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ন্যায় এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি। যেমন এর মধ্যে প্রধানতম যেরকম ধরেন যে সরকারের ভিতরে থেকে কোনো মন্ত্রী পদমর্যাদায় থাকা অবস্থায়ও তাদেরকেও কিন্তু বিচারের কাঠগড়ায় অথবা বিচারের সম্মুখীন হতে হয়েছে, কিংবা কোনো ব্যাপারে কোনো প্রশ্ন উঠলে বা জনমত গঠন হলে সেটার ব্যাপারে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বাহিনী, র্যাব, সেনাবাহিনী, যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম শৃঙ্খলা ভঙ্গ কেউ করে থাকে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা হয়েছে এবং তাদেরকে জবাবদিহিতা করা হয়েছে, যেটা অতীতে অনেক সরকারের সময় আমরা দেখিনি, বরং দেখেছি। পলক ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মনিয়াপার কাছে যাই, যে মনিয়াপা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনার একটু মন্তব্য থাকবে। তো আমি চাচ্ছি যে এখানে একটা আমাদের আলোচনা সমালোচনা হতে পারে, তবে অবশ্যই আমাদের এই ধরনের উদাহরণ দেওয়া উচিত, প্রতিযোগিতা আমাদের মধ্যে এটা হওয়া উচিত যে আমি কতখানি ভালো করেছি বা আমার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার
কোন কোন কাজগুলো ভালো করেছে সেই তুলনায় অন্য কোন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকার আমাদের চেয়ে ভালো করেছে কিনা, ন্যায়ের শাসন সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সরকার হয়তো শতভাগ কৃতিত্ব আমরা দাবি করতে পারবো না, কিন্তু আমরা যতখানি আর কি একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা চালিয়েছি বা যেটুকু উদাহরণ আমি দিলাম এই ধরনের দৃষ্টান্ত ন্যায় বিচারের বিষয়ে আমি আসলে মানে এই বিষয়ে আপনার সাথে আমার না, ন্যায় বিচার বা সুশাসন এটা তো একটা শব্দ যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে তো সবই সমাধান হয়, কিন্তু এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য তার পারিপার্শ্বিক যে অবস্থা তৈরি করতে হয় তার জন্য আমাদের যে প্রচেষ্টা রয়েছে এই ধরনের উদাহরণ কি অন্য কোন রাজনৈতিক দলের নেতৃত্বে আমার কাছে অবশ্য মানে আমি 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 ঠিক জানি না আপনার সাথে আমি কতটা একমত হতে পারবো, কারণ আপনি বলেছেন যে অনেক মন্ত্রীকে এটার আমি চাচ্ছি উদাহরণ শুধু দৃষ্টান্ত আমাদের চেয়ে ভালো কেউ করেছে আপনি মন্ত্রী না আপনাদের চেয়ে ভালো করতেই হবে কেন, আপনাদের উদাহরণ তো প্রতিযোগিতা তো আপনাদের সঙ্গে হবে কেন, অবশ্যই আপনাদের সঙ্গে হবে। আপনারা দিন বদলের কথা বলে আপনি দেখেন, আপনি বলছেন আপনারা বলেছেন আপনারা দিন বদল কিন্তু আওয়ামী লীগই করছে। আপনি যদি উদাহরণগুলো দেন, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি র্যাবের কথা বলছেন, আপনি যে র্যাবের কথা বললেন তার থেকে আপনাদের কথা বদল হচ্ছে বেশি না। আপনি দেখেন, আপনি যে র্যাবের যে পরিসংখ্যানটা দিয়েছেন, র্যাব সৃষ্টি হওয়ার পর, র্যাব গঠন হওয়ার পর আপনি যে পরিসংখ্যানটা কিছুক্ষণ আগেই দিলেন, কতজন কত বছরে কিভাবে হত্যা হয়েছে, এবং আপনার অর্থেই আমি কিন্তু বলছি না যে এখানে ক্রস ফায়ারে কতগুলো হয়েছে অথবা বিচার বহির্ভূত হত্যা। আর 2008 সালে আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সংসদের বাইরে বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না, এবং তিনি বলেছিলেন যে তিনি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কারণ তিনি জানেন এই হত্যাকাণ্ডের কি রূপ, এবং একটিও হবে না। আমরা কিন্তু 9, 10, 11, 12, 13, 14 গণনা করলে কিন্তু অনেক। আমি আপনাকে বলি একটা উদাহরণ দেখান বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় যে যেই ধরনের এই ধরনের ঘটনার বিচারে কাঠগড়া আনা হয়েছে, একটা ঘটনা দেখান। আমরা যে এইটাকে সমর্থন করি না তার প্রমাণ হচ্ছে যে তিনজন আপনি বলবেন যে আপনাদের সরকার এই যে আমরা প্রশ্রয় দেই না, আপনারা ব্যর্থ। 2009 সালে 60টি খুন হয়েছে, আপনারা প্রতিরোধ করতে পারেন না। আমি তো বলিনি যে আমরা শতভাগ সফল, আমি বলেছি আপনারা কত ভাগ ব্যর্থ। আপনি বলেন একটি করবেন না, বলেছেন 60টি খুন হয়েছে 2009 তে, 2010 এ 79টি, 2011 তে 50টি, 2012 তে 45টি, স্টিল কাউন্টিং 2013 তে। এই জবাবটা দেওয়ার জন্য আমাদের কিছু উদাহরণ আছে যে আমরা এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না বিধায় এই উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকেও কিন্তু চাকরিচ্যুত করে তারা এখন জেলের মধ্যে আছে। আপনাকে একটা উদাহরণ দেখান আমাকে যে এই ধরনের কোন ন্যায় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা। বিএনপি তো আপনাদের কথায় দুষ্ট দল, বিএনপির কথা আমি তুলনা করব না। আপনারা যেগুলি বলেছেন সেগুলি আপনি একটা উদাহরণ দেখান। যেমন আমি বিএনপি, যেমন পলক ভাই, আমি আরেকটা পর্বে আসতেছি। আচ্ছা বলেন, আপনি তো বলছেন না, আপনি পরিসংখ্যানে বলেছেন যে 4 এর সরকার শুরু হওয়ার থেকে র‍্যাব অনেক অনিয়ম করেছে, অনেক বিশৃঙ্খলা করেছে, তাদের মধ্যে অনেক দুষ্ট চক্র ছিল, এটা আপনার কথা। আপনি বলেন তো যে এই দুষ্ট চক্রকে ভালো করার উদ্যোগ সরকারের তরফ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে যা নেওয়া হয়েছে বা এই মুহূর্তে আমরা জানিছি, এরকম একটা উদাহরণ বিএনপির পক্ষ থেকে দেখান। না কি নেওয়া হয়েছে সেটা অবশ্য বলা খুব মুশকিল। নিহতের সংখ্যা কমেছে, গুমের সংখ্যা বেড়েছে, ইত্যাদি নানা রকম হয়েছে। মানে আমি এটা নিয়ে আসলে তর্ক করতে চাই না এখন পলক ভাই। আমি শুধু আরেকটা কথা আপনাকে মনে করে দিতে চাই, ইশতেহারের মধ্যে আপনি স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী লীগের প্রত্যেকটি সংসদ সদস্য মন্ত্রী আপনারা সম্পদের হিসাব দিবেন, যেটা আপনারা দেন নাই। এবার আবার ইশতেহারও রাখেন নাই। আমরা আবার আসবো পলক ভাই, আপনার কাছে শুনবো এটা। মনিয়াপার কাছে একটু আসি। মনিয়াপা পরে বলবেন যে তাকে যথেষ্ট পরিমাণে উনি সময় পান নাই। আজকে জনসভায় বেগম জিয়া বলেছেন, মনিয়াপা আপনাকেও আসলে বিরতির আগে একটু বলে বিরতির পরে বলতে হবে, বেগম জিয়া বলেছেন যে আওয়ামী লীগকে 42 বছর ক্ষমতার বাইরে রাখতে হবে। আপনাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। দলের একজন নেতা, একজন কর্মী হিসাবে আপনি এটা থেকে আসলে কি নির্দেশনা পেলেন? 42 বছর কিভাবে বাইরে রাখবেন এবং কবে থেকে সেই 42 বছর শুরু হবে? 2050 সাল থেকে, 2015 সাল থেকে, 13 সাল থেকে? কথা ছিল যে যার যা ইচ্ছা তাই বলবো, কেউ কথা রাখে না, আপনিও কথা রাখেন নাই। আপনার প্রশ্ন আমি 75-এর কথায় আসছি। এই কথাটা বলতে গেলে কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও, এই কথার সাথে বলতেই পারি 75-এর যাত্রাধ্বনি শুনিতে কি পাও। আজকের যে অবস্থাগুলো হয়েছে 75-এর সেই যাত্রাধ্বনি আমরা যারা ছোট ছিলাম এখন আমরা বুঝছি সেই বইগুলোর সাথে কত হুবহু মিলে যাচ্ছে। তখন 40,000 লোককে মারা হয়েছে, জাসদ সহ বিভিন্ন রক্ষী বাহিনীর হাতে 40,000 নেতাকর্মী মৃত্যুবরণ করেছে।
আজকে সেই একই অবস্থা, তখনও গুম ছিল, সিরাজ শিকদার থেকে শুরু করে এখনো গুম হয়েছে। সেই তখনকার ওই ঘটনার পরে মানুষ ভুলতে 21 বছর লেগেছিল। তো তখনকার চেয়ে যদি ডিজিটাল বাংলাদেশ বলেন, ডিজিটাল যদি আমি বাকশাল বলি, সেই ডিজিটাল বাকশালে আমি তো মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক কথা বলেছেন। কারণ 42 বছর খুব কমই বলেছেন। জনগণের, বাংলাদেশের মানুষ অবশ্যই ভুলে যায় খুব তাড়াতাড়ি, তারপরেও ভুলতে 21 বছর লেগেছিল। আবার কত বছর লাগবে আমি জানি না, কারণ এই কারণে জানি না, দিন বদলের কথা মাননীয় মন্ত্রী বললেন, দিন বদলের সেই কথার সঙ্গে আমার তো সেই দিন বদলই মনে হয়। শামীম ওসমান, নূর হোসেন, নিজাম হাজারি, জয়নাল হাজারি, তারপরে কত হত্যা, কত হত্যা, কত হত্যা। নদীতে পানি নাই, রক্তের বন্যা বয়ে যাচ্ছে নদীতে, মায়ের বুকের তার সন্তান নাই, সন্তানটা নদীতে খুঁজে পাওয়া যাচ্ছে। তারপরেও কি সুন্দর করে বলছেন যে দেশ খুব সুন্দর আছে, বিএনপি সময় খুব খারাপ ছিল, তাই তাদেরকে নিয়ে আমি এই জিনিসটার এই অঙ্কটা আমি জীবনে বুঝতে পারলাম না। আমার একটা বিরতি নিতে হচ্ছে, আমার শুধু অঙ্কটা বুঝান। আপনি যে রক্তগঙ্গার কথা বলছেন 2004, 5, 6 এই 3 বছর, কিছুই না, 2004, 5, 6 আজকের কাছে কিছুই না, কিছুই না, কিছুই না। 2004, 5, 6 তে শুধু লিস্টেড হিসাবে 373 জন মারা গেছে 3 বছরের মধ্যে, লিস্টেড। আর 2009 থেকে 2014 পর্যন্ত 200 জানি না আপনার রিপোর্টটা কোনখানকার। আমি আজকে রিপোর্ট দেখে এসেছি, আমি সঙ্গে করে নিয়ে আসিনি। আমি একটা জাতীয় পত্রিকার রিপোর্ট নিয়ে আসছি, কত কত মারা গিয়েছে। 111 শুধুমাত্র 3 বছরের, লাস্ট 3 বছরের গত সরকার মানে আওয়ামী লীগের লাস্ট সরকারটা। আর এই যে এই 3 মাসে প্রথম এই সরকারের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গুম হয়েছে 111 জন। 111 জন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গুম হয়েছে। জানুয়ারিতে মানে আজকে সম্ভবত রিপোর্টেড গুম, রিপোর্টেড একদম। এই গুমের মধ্যে অবশ্য তথ্য দাও। আমি জানি না এই ধরনের প্রশ্ন হবে, আর আমি আসছি বললাম মুন্সিগঞ্জ থেকে, সো দ্যাট আমি ওইটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, আপাতত আমরা একটা বিরতি নিয়ে, রিপোর্টগত কিছু সমস্যা আছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমার কথা হচ্ছে যে যদি 2006 সালেই শুধুমাত্র 195 জন তো মানে বিনা বিচারে খুন হয়ে থাকেন, তাহলে সেই সময়টাকে কেন রক্তগঙ্গা হিসেবে বিবেচনা করা হবে না? আমরা বিরতি নিয়ে ফিরবো। দেখি তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, নইলে আওয়ামী লীগ এত ক্ষমতা, এত ভোটে এইভাবে আসবে কেন? ভোট তো খুব বেশি পায় না, 7.5%। মানে আপনারা তো জনগণকে আপনারা কথায় কথায় কেন 75 কে টেনে আনবেন এই কারণে? আমরা একটু বিরতি নিয়ে ফিরবো। এটা বললেন যে 42 বছর বললেন, তখন বিরতি নিয়ে ফিরবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মনিয়াপা, আপনি বলছিলেন 42 বছরে বাইরে আওয়ামী লীগকে বাইরে রাখার কথা, এবার জনগণ তাদের 21 বছর ক্ষমতার বাইরে রেখেছিল, এবার 42 বছর বাইরে রাখতে হবে, এরকম একটি কথা। শুনেন, বাইরে রাখা না রাখা সম্পূর্ণ এখতিয়ার জনগণের। এখানে আপনার ইলেকশন আসলে এটা প্রুভ করার একটা টাইম থাকে। তো এই যে যেভাবে এখন তারা থাকবে না আমরা থাকবে সেটাও তো জানি না, কারণ এই 3% ভোট নিয়ে তারা ক্ষমতায় অলরেডি আছে। এখন যদি আগামী ইলেকশনে যদি তারা বলে যে কোনো ভোটই লাগবে না, আমরা ছাড়বো না, ডু অর ডাই। তো আমি মনে করি যে এটা রাজনৈতিক বক্তৃতার সময় এক একজন এক এক রকম কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলেন, নিজের থিম সং থেকে বলেন। তো সেই হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পালস কিন্তু খুব শার্প। একবার যেহেতু 21 বছর আসছে, আমি আরেকটা কথা বলেছিলাম তখন, 75 শুধু 75 না, 75 মানেই 15ই আগস্ট না, 72 থেকে 75-এর যে শাসনকালটা, সেটার ইন্ডিংটা যে হয়েছে 75-এ, সেই 75-এর ইন্ডিং এর আগ পর্যন্ত বলি, আরেকটা সরকার আসার আগে। এটা 75 মানেই যদি মনে করা হয় যে সেই নৃশংস হত্যাযোগ্য, আমি সেটার কাছ দিয়ে যেতে চাচ্ছি না। এখন আমি যেটা বলছি যে এই যে দেখেন যে র্যাবের আজকের যে অবস্থাটা, খালেদা জিয়া কিন্তু এটাও বলেছে যে গ্যাংরিন হয়েছে, আপনি যেটা বলেছেন, আমরা এটা অবশ্যই মনে করি যে আমার এক হাতে ক্যান্সার হয়েছে, আরেক হাতে এটা ছড়িয়ে পড়ার আগে আমি যত মায়াই হোক না কেন হাতটা কেটে ফেলা উচিত। সময়ের প্রয়োজনে এনভায়রনমেন্ট অনেক কিছুর জন্ম দেয়। কখনো এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার পরে এক সময় স্বৈরতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল, আবার ঘুরে সময়ের প্রয়োজন ইউনিভার্সাল ট্রুথ সারা জীবন র্যাব থাকতে হবে। র্যাব, খালেদা জিয়া কিন্তু এটাও বলছে, র্যাব হলো পুলিশ, আর্মি, বিজেপি এবং আরো যারা আছেন ওই কি বলে আনসার, এরা সবাই মিলে। কিন্তু যখন র্যাবে আসে তখন কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যখন হয় তখন এটার দায়িত্ব সম্পূর্ণরূপে স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার, তার উপরে এটা বর্তায়। একজন নেত্রী, একজন 3 বারের প্রধানমন্ত্রী, আরেকজন 3 বারের প্রধানমন্ত্রীকে ওটাই আঙ্গুল দিয়ে দেখিয়েছে
যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই গাফিলতির জন্য আজকে মায়া সাহেব বিদেশ বসে আছে, জি। তার জামাই ওই রিমান্ডের নামে তো তার মনে পা- জামাই পোলাও মনে কুরমা, আপনাকে- সোনারগাঁ শেরাটনের খাবার খাচ্ছে, মনে এই পা- জিনিসগুলোই বুঝিয়েছে, মনে আর পা- কিছুই মনে আমি পা- বলতে মনে পা- চাই না। আমি শুধু একটু কি বলতে চাই যে আপনারা বলেছিলেন যে বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে মন্ত্রীর জামাই বলে তাকে কোনোদিনই গ্রেফতার করা হবে না, তাকে এই যে গ্রেফতার করা হয়েছে তার জন্য আপনারা একটু সাবাস দিয়েছিলেন কিনা? শোনেন, 54 ধারায় গ্রেফতার করা হলো, তারপরে কয়েকদিন মানে পরে তাকে এটা কোনোদিন গ্রেফতার তাকে- করা হবে না সেটা বলেছিলেন। জেলখানার প্রসঙ্গে আমি বলতে চাই, জেলখানা বসে যদি স্বর্গের খাবারও খায় সেটা জেলখানায়। আমি এখন মনে করি যে আইনের অনুশাসনটা শেষ পর্যন্ত, যা শেষ ভালো তার সব ভালো, এই শেষ মানে ভালোটা গ্রেফতারটাতে- আমি দেখতে চাই। গ্রেফতারটা আমরা যখন মাঝামাঝি ভালো পত্রিকা- হয়েছে কিনা? শোনেন, আপনি একসময় প্রথম আলোয় চাকরি জি, করতেন, জি। প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের সব পত্রিকায় যখন পড়ি যে কোথায় থেকে খাবার আসছে, কোন 5 স্টার হোটেল থেকে খাবার আসছে, কিভাবে বসে আমরা তো রেখেছে, 5 কোন স্টার হোটেলে এসিতে খাবারের কথা রেখেছে, প্রথম আলোতে পড়ি নাই। এগুলোতে যখন আমরা পড়ি বিভিন্ন পত্র পত্রিকাগুলো, আমি বলেছি প্রথম আলো থেকে সমস্ত পত্রিকা এক এক পত্রিকা এক এক ভাবে লিখেছে। আচ্ছা আপা, ঠিক আছে, আমরা আবার আপনার কাছে সেই জায়গায় আসবো। আমি তাকে অ্যারেস্ট ধরতে পারি না। একজন আইন শৃঙ্খলা আপনি রক্ষাকারী লোক আরেকজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে গিয়েছে, আজকে সেই জায়গায় তা তাকে মোটামুটি আরামে তাকে আছে। সে কিভাবে রেখেছে সেটা জনগণ জানে না। মনি আপা, আজ আপনাকে- পর্যন্ত আমরা তার ব্যাংকের হিসাবটা পর্যন্ত জানি না, মনি 6 আপা- কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা কিভাবে আসছে, মনে কিভাবে আপনাকে যায় আমরা ধন্যবাদ। জানি আমি না। একটু ডক্টর ইসরাফিল শাহিন আপনার কাছে আসি। ডক্টর ইসরাফিল শাহিন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকাল 14 দলের সভায় একজন অভিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি তুলেছেন কোন কোন রাজনৈতিক নেতা, স্পেসিফিকলি বলে শেখ শহীদুল ইসলাম, যিনি জেপি আনোয়ার হোসেন মঞ্জু সমর্থিত সেটি করেন। আপনি কি মনে করেন যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে এই ধরনের অবস্থা বা হতো না? আপনার কাছে কি পর্যবেক্ষণ? না, এটা তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর শুধুমাত্র দায়িত্ব নয়, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে এটা সম্পূর্ণভাবে আমার মনে হয়, যেটা আপনি বলছেন যে প্রথমে আমাদের দেখতে হবে যে একটা দল যখন ক্ষমতায় আসে এবং রাষ্ট্র চালায়, আমরা বলছি শাসন করা। এই শাসন করাটা কিন্তু, এই শাসন করা আর সুশাসন কিন্তু এক নয়। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমি এখানে শক্ত স্বরাষ্ট্রমন্ত্রী দিই, অথবা ভিন্ন ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী দিই, অথবা আরো একদম ম্যাচিউর, অথবা যে এই বিষয়গুলোকে, আমার মনে হয় যে একক কোনো একটা মানুষ এই যে বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে এগুলোকে শাসন করার মতো অথবা এগুলোকে মানে এখানে- ট্যাকেল করার মতো করে কোনো ধরনের শক্তি নেই। আপনার কি কোনো বিশ্লেষণ আছে? আমি আসছি কিন্তু আপনার কাছে যে দায়িত্বশীলতা একজন অভিজ্ঞ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে। ব্যাপারে, অবশ্যই। দাবির ব্যাপারে। এখানে আমি তো বলবো যে আমাদের দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বিগত 5 মাসে কিন্তু আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা রক্ষা এবং সব বিষয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সব ক্ষেত্রেই আর কি। সর্বশেষ নারায়ণগঞ্জের এই ঘটনাটি সব নিয়ে ক্ষেত্রে বললেও আমি বুঝতে পারি না। আইন পলক ভাই শৃঙ্খলা আমাদের- ভালো আছে, না, সাতটা আমি শুধু বাড়ানোর 2টা কথা উদাহরণ বলেছে। দিতে চাই। পলক ভাইয়ের প্রিয় জিনিস হচ্ছে উদাহরণ, নারায়ণগঞ্জের- সেটা হচ্ছে যে ফেনীর একরাম হত্যা মামলা, বিএনপি নেতা মিনারকে যত দ্রুত গ্রেফতার করেছে পুলিশ, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা নূর হোসেন ও ইয়াসিনদের বেলায় সেটা হয় নাই। এবং যাদের নাম এসছে গডফাদার হিসাবে বা সংশ্লিষ্টতা এসেছে, আমি জনাব শামীম ওসমানের নাম করেই বলতে চাই, তাদেরকে কিন্তু কোন রকম কোনো কিছুর আওতায় আনা হয় নাই। আমরা কি করে বুঝি যে না, খুব আমি তো বলছি যে আজকে এই ঘটনা ঘটার পরে প্রেস মিডিয়া যেখানে সন্দেহ করেছে যাদের, এবং তদন্ত সাপেক্ষে, এবং আমাদের কিন্তু ক্যাবিনেট ডিভিশনের একজন সচিবের নেতৃত্ব একটা তদন্তকারী দল করা হয়েছিল। এই 3টা জায়গা থেকেই যে বিষয়গুলো নির্দেশ করা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও যে দাবিগুলি তোলা যে হয়েছে, দাবিগুলো তোলা হয়েছে সেই সেগুলি পূরণ দাবির করা হয়েছে। প্রেক্ষিতেই কিন্তু দেখুন আমাদের তদন্ত বা পুলিশ বাহিনী যেভাবে আগাচ্ছে ঠিক একইভাবে আগাচ্ছে। এখন যেটা বলছেন মনি আপা, যেটা বললেন যে এখন 3 জন কর্মকর্তা অ্যারেস্ট হয়েছে 54 ধারায়, এটা হচ্ছে প্রথম অপরাধ। তার আগে বলা হলো যে তাদেরকে মনে হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তার ব্যাখ্যাও আমরা দিলাম যে একজন সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা তাকে আইনের আওতায় আনতে গেলে তাকে প্রথমে আগে তাকে সেই না, সেই সেই পথে- ক্ষেত্রে সেইটা তাকে তো আচ্ছা, সেনাবাহিনীর আচ্ছা, আওতায় বিচার করা এক, হয় নাই, দুই- তাকে কিন্তু জেনারেলি বিচার হচ্ছে, না, এটা তো general ঠিক বিচার না। হতে হবে। জেনারেল বিচারই করতে হবে, সিভিল আইনি বিচার করতে আরেকটা হবে। দুই নম্বর বিষয় বলি, যে আপনি যেটা বলছেন জি। যে এখন আপনি যাদেরকে বলছেন যে কাকে অ্যারেস্ট করতে হবে কাকে অ্যারেস্ট করতে হবে না, এটা ধরেন যে একটা সংবাদপত্র যদি লিখে দেয় যে অমুককে অ্যারেস্ট করতে হবে, সরকার কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে না। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেতে হবে, তখনই অ্যারেস্ট করা হবে। আর যদি তার বিরুদ্ধে এমন কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে সেটা করা হবে না। আজকে যদি অভিযোগ ওঠে এইটা যে তাকে ধরেন 3টা কর্মকর্তাকে 3 জনকে অ্যারেস্ট করে সেখানে হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে আইনগতভাবে আদালতে,
এবং 10 দিনের রিমান্ড চাওয়া হলে 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, 2 দফায় 2 বার রিমান্ডে আছে। তো এগুলো সবগুলিকেই যদি আপনি এখন আমি এই ব্যাপারে আপনার মানে সাথে- এগুলোকে সবগুলোকেই যদি আপনি বলেন যে সরকারের এখানে কোনো কৃতিত্ব নাই না। অথবা সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। হচ্ছে যে আর আমি এই যে সরি ডক্টর ইসলাম। জাতীয় রাজনীতির পাশাপাশি এর মধ্যে যে আপনার ক্লেন অথবা গোত্র ভিত্তিক যে জায়গাগুলো ঢুকে গেছে, এবং মনে করেন যে আপনার নারায়ণগঞ্জ বলেন অথবা ফুলগাজী বলেন, এখানে যে দলগুলো অথবা যেই যারা নিজেদের মধ্যেই একটা আতাত এবং দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে আপনি কি করে খুঁজে পাবেন? আপনি খুঁজে পাওয়া গেছে তো। খুঁজে পাওয়ার জায়গাটা এখন জটিল হয়ে যাচ্ছে। না, খুঁজে পাওয়া তো খুব সহজ হয়ে আমার গেছে। মনে হয় যে এত খুঁজে- আমাদের দেশে খুঁজে আমি- পাওয়াটা আমি- হচ্ছে- পলক ভাই, আমরা একটা আমি বিরতি বলছিলাম নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে শুনতে চাইবো যে জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কথাও বললেন মনিয়াপা, যে উনি বিদেশে রয়ে গেছেন, উনি কি আসলে বিদেশে রয়ে গেছেন? না, ওনাকে বিদেশে থাকতে থাকলে বলা হয়েছে? সমস্যা কি? বিদেশে থাকতে বলা না, হয়েছে? বিদেশে মোফাজ্জল হোসেন চৌধুরী সমস্যা মায়ের থাকলে উনি দেশে সমস্যা থাকতে কি? সমস্যা উনি আছে ক্যাবিনেট কিনা মিটিংয়ে সেটি যেতে জানতে পারেন চাইছি। নাই, না, যান এটা নাই, উনি বিদেশে উপস্থিত সমস্যা আছে? সচিবালয়ে থাকা অবস্থায় উনি ক্যাবিনেট মিটিং এ যান তাতে নাই। কি অপরাধ তো আছে? এই কিনা মিটিংয়ে সেটি যেতে জানতে পারেন চাইছি। নাই, না, যান এটা নাই, উনি বিদেশে উপস্থিত সমস্যা আছে? সচিবালয়ে থাকা অবস্থায় উনি ক্যাবিনেট মিটিং এ যান তাতে নাই। কি অপরাধ তো আছে? এই যে মানে জিনিসগুলো এই ওনার- না, সেটা তো আপনার ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর ইসরাফিল শাহীন, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যাগুলির কথা আমরা পরস্পর কাছ থেকে শুনছি, সেগুলি থেকে উত্তরণের প্রধান উপায় কি বলে আপনি মনে করেন? না, খালেদ ভাই, আপনি তো বলছিলেন, আপনি ব্রেকের সময় বলছিলেন যে রাজনীতি যারা করেন জি। এবং রাজনীতিদের উপরে আমরা বেশি দোষারোপ করি, ব্লেম করি, অথবা এবং পরেও আপনি বলেছেন যে আসলে যে তাদের ব্লেম করার জায়গাও আছে এবং সেখানে কারণ তাদের অনেক দায়িত্ব। আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখি না, আমরা কিন্তু সব পেশার লোকদের, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি তো সেই বিষয়গুলোকে খুলে বললাম না, যখন একটা রাজনীতির রেজিম চেঞ্জ হয় বাংলাদেশে, তখন একটা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে হয়, কিভাবে সাফ হয় পুরো কাঠামোটি, এই ধরনের কালচার সংস্কৃতি তো আপনি জানেন সব আমলে হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে সাফ করার যে রাজনীতি সংস্কৃতি, এবং সাফ করে পুরো রেজিমকে, পুরো লোককে, পুরো নিচু লেভেল থেকে শুরু করে পিএস থেকে এপিএস থেকে শুরু করে একটা ইউনিভার্সিটি হোক, অন্য কোনো আদালত হোক, যে কোনো জায়গা থেকে হোক, তার পক্ষের লোক, এবং তার পক্ষের লোক শুধুমাত্র যোগ্য, সৎ এবং শুভ, এই জায়গাগুলোকে, এগুলো তো আমাদের বেসিক সমস্যা। এই সমস্যার জায়গাগুলোকে আমি যেটা বলতে চাই, সহজভাবে আমরা সবাই বুঝি, এটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই। আমাদের বোঝা উচিত এই জায়গাটায় যে আমরা আসলে এই জায়গাটাকে কিভাবে এখন নিজেদেরকে লাগাম টেনে ধরবো। নিজেদের লাগাম টানার প্রসঙ্গে আমি একটু মনিয়াপা আপনার কাছে শুনি যে এই ব্যাপারটা কি নিজেদের লাগাম টানার প্রসঙ্গে কি আপনার কোনো কিছু যুক্ত করার আছে কিনা, বা সমস্যাগুলি উত্তরণে আপনার কি? আমি আসলে উনি যেভাবে বলতে পারলেন আমি ওইভাবে বলতে পারি না, কারণ আমরা এত বেশি গভর্নমেন্টের এই বর্তমান গভর্নমেন্টের চাপের মুখে আছে। যেমন ধরেন আজকের কথাটা বলি, আজকে মুন্সিগঞ্জে মিটিং এর আগে মুন্সিগঞ্জের সভাপতি বলেছে যে গতকালকে যখন আমাকে এইখানে মিটিং করার সরকার থেকে পারমিশন দেওয়া হয়, সেখানে আমাকে 21টা শর্ত দিয়েছিল, 21টা শর্ত আমি ফুলফিল করে আমি এখানে আসছি। 21টা শর্তের মধ্যে 18 নম্বর শর্ত ছিল যে কোনো মুহূর্তে যে কোনো অকারণে কারণে এই মিটিং বন্ধ করে দেওয়া হবে। ওই শর্তের মধ্যে কিন্তু সিগনেচার করে তাকে নিতে হয়েছে। এবং যখন বাংলাদেশে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলায় চরম খারাপ অবস্থা যাচ্ছে, তখন যখন ওই 3 জেলা কোথাও এই সরকার প্রোগ্রামই করতে দেয় নাই, সেখানে ওনার মতো নীতি কথা আমি বলতে পারবো না। কারণ আমার যেখানে জাহান্নামের আগুনে বসি আমি হাসি পুষ্পের হাসি, আমি নজরুলের মতো বলতে পারবো না, কারণ আমি সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ হিসেবে আমি এইটুক বলতে পারি কোরআনের ভাষায় যে এত দুর্বিনীত সেজো না, সময় হলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আজকের যে সময়, আমি এইটুকুই বলবো, এই দুঃসময় আমি বলতে চাই, নারায়ণগঞ্জ থেকে ফুলগাজী, গাজীপুর থেকে সাতক্ষীরা, কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জ, এইরকম সমস্ত বাংলাদেশের অবস্থা আজকে একরকম হয়ে গিয়েছে। এই অবস্থায় আমাদের নেতাকর্মীরা সব জেলখানায়, যদি সমানে সমানে যুদ্ধ হয়, একজনকে আটকে রেখে একজনকে একদম ছোট করে আরেকখানে যুদ্ধ হয় না। শেষ করতে পারি না, খালেদা, একটা বিষয় হচ্ছে যে আপা যেটা বললেন যে এক লাইন হচ্ছে যে নীতি কথার জায়গা থেকে যদি না যান কোনো দলই, আমার মনে হয় যে কোনোভাবে সমাধান হবে না। এবং এই নীতি কথা আপনাকে বলতেই হবে, এবং নীতি কথা আপনাকে ইনশিওর করতে হবে। আমি একটু জোরে যাবেন পলক, আপনার কাছে যেতে হচ্ছে জোরে যাবেন পলক, আপনি
কি বলবেন এ বিষয়ে আপনার শেষ মন্তব্য? আমরা না, আমি বলবো যে আমাদের পারস্পরিক শ্রদ্ধার অভাব রয়েছে। আসলে এটা আমরা কোনো সময় মনে করি না যে একজন আরেকজনকে শ্রদ্ধা করলে বরঞ্চ নিজের সম্মান আরো বৃদ্ধি পায়। এই যে আরেকজনকে শ্রদ্ধা করা বা সম্মান দেখানোর যে আমাদের সংস্কৃতির অভাব, এর ফলে কিন্তু আস্তে আস্তে রাজনীতিবিদদের প্রতি আমাদের সাধারণ জনগণের একটা অশ্রদ্ধা বা অসম্মান তৈরি হচ্ছে। আমি যেটা বলছিলাম যে আমাদের এই প্রোগ্রাম আগে, আমি 1 মিনিটে শেষ করব। আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে কিন্তু আমাদের বিভিন্ন পেশাগতভাবে কেউ যদি শোনে যে একজন ডাক্তারের বাবা অসুস্থ হয়েছে, সেই ডাক্তারটা একটু স্পেশালি কেয়ার নেয়। কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো পারস্পরিক কিন্তু সৌহার্দ্য বা শ্রদ্ধাবোধ নাই, যে কারণে কিন্তু আস্তে আস্তে রাজনীতি এবং রাজনীতি এই পেশার প্রতি এবং রাজনীতি কর্মীদের প্রতি সাধারণ মানুষের কিন্তু আস্তে আস্তে সম্মান কমে যাচ্ছে। ফলে আমাদের এই জিনিসটা উপলব্ধিতে আনতে হবে এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে আমাদের শিক্ষিত, মার্জিত এবং বিবেকবান, সচেতন রাজনৈতিক কর্মীদেরকে আস্তে আস্তে সক্রিয় হতে হবে এবং এর ফলে আমরা আস্তে আস্তে রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা আপনি বলছেন বা যে পরিবর্তন আপনি চান, আশা করছেন, সেটা করতে গেলে কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীদেরকে আগে নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা কি বলছি, আমরা কি করছি, এটার প্রতি যে দেশের 16 কোটি মানুষের তীক্ষ্ণ দৃষ্টি আছে, আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের দৈহিক ভঙ্গি সবকিছুর প্রতি যে সাধারণ জনগণের একটা শক্ত নজরদারির মধ্যে আমরা আছি। আমরা যা বলি তা করি না, আর যা করি তা বলি না। আজকে যে আমাদের সুন্দর করে আমার মন্ত্রী মহোদয় আমাদের কথা বললেন, ওনারা যদি এইভাবে ওনার কথার মতো কাজ করতেন তাহলে অন্ততপক্ষে কথা দিয়ে শুরু হোক, যেটি নীতির কথা বলছেন ডক্টর ইসরাফিল শাহীন এবং মনি আপা যে আশা করছিলেন এবং পলক ভাই যে কথাগুলি বলছিলেন সেটি সফল হোক। এই ছিল আজকের বাংলাদেশে, এই ছিল আজকের আশা। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।